ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 2025 ডায়মন্ড প্রশ্ন বিচিত্রা তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নের আমি আজকে তোমাদের 15 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো ইতিপূর্বে আমি 14টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। তোমরা সেই ভিডিওর লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও তোমরা ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ের মূল্যায়নের মডেল স্কুলগুলো যে ক্লাস করেছে সেইগুলো তোমরা সেখান থেকেও কালেক্ট করতে পারো। চলো, আজকে আমরা 15 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো, কী বলা আছে যে একের ক বলা আছে ড্যাশ সংখ্যাটি হলো প্রতিটি সংখ্যার উৎপাদক। কী বলেছে? মনে করো সর্বদা এক হবে। এখানে উত্তরটা কী হবে? এক সংখ্যাটি হলো প্রতিটি সংখ্যার উৎপাদক। যত সংখ্যা হোক না কেন তার উৎপাদক মান কি সর্বদা এক হয়। যে কোনো সংখ্যার উৎপাদক কি সর্বদা কি এক হবে। বুঝা গেছে? তারপরে যে কোনো স্বাভাবিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা কত হবে? নির্দিষ্ট হবে না অনির্দিষ্ট হবে? এক্ষেত্রে জানি আমরা নির্দিষ্ট হবে। যে কোনো স্বাভাবিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা, গুণনীয়ক মানে কি উৎপাদক, যেটাকে বলা হয় গসাগু, অর্থাৎ যে কোনো স্বাভাবিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা কত হয়? নির্দিষ্ট হয়। নির্দিষ্ট, বুঝা গেছে? বেশ, চলো পরের প্রশ্ন দেখি আমরা যে 11 ও 12 এর গসাগু কত হয়। দেখি আমরা 11-12 দুটি পরস্পর মৌলিক সংখ্যাও বলতে পারো যে 11-12 যদি আমরা লসও করি সেক্ষেত্রে দেখতে পাবো যে 11-12 কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা, যেহেতু গসাগু বলেছে সুতরাং কি গসাগু করলে কি মনে রাখবে যে দুটি যতগুলো সংখ্যা থাকুক না কেন সবগুলো সংখ্যা যেন একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। যদি 11-12 কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, সেক্ষেত্রে কী হবে? 1 দ্বারা হবে। 11 আর 1-12 কত হচ্ছে? গসাগু কত হলো? অতএব গসাগু সমান কত হয়? গসাগু সমান কত হচ্ছে? 1 হচ্ছে। গসাগু কত হচ্ছে? 1 হচ্ছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো, ক খ হয়ে গেছে, গ হচ্ছে কত হবে? গসাগু হচ্ছে 1 হচ্ছে। তারপরের প্রশ্ন হচ্ছে ঘয় থেকে প্রশ্ন, বর্গক্ষেত্র ড্যাশ এর বিশেষ রূপ। বর্গক্ষেত্র হচ্ছে চতুর্ভুজের বিশেষ রূপ। কী হবে? চতুর্ভুজ। বর্গক্ষেত্র একটা এক প্রকার চতুর্ভুজ হয়। ঠিক আছে? চতুর্ভুজ বর্গক্ষেত্র এক প্রকার কি হচ্ছে? চতুর্ভুজ হচ্ছে। থেকে প্রশ্ন দেখো, 300 টাকার 2/15 অংশ সমান কত টাকা? আমরা কি করব? 300-কে 2/15 দিয়ে গুণ করব। গুণ করলে আমাদের মানটা বেরিয়ে যাবে। তাহলে কি করব? 300 টাকা গুণিতক এত অংশ সমান কত টাকা? তাহলে আমরা কি করব? 300-কে কি করব? আমরা 300-কে আমরা কত দিয়ে গুণ করব? আমরা গুণ করব, এখানে দেওয়া রয়েছে কত হচ্ছে যে 2/15। আমরা লঘিষ্ঠ আকার করবো, কাটাকাটি করবো যে 15 কোন নামতে হচ্ছে 15, 300-কে আমরা 15 দিয়ে ভাগ করবো। 300-কে 15 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 15 দুগুণে 30 হচ্ছে, আর শূন্য আছে 15 শূন্যে 0 হচ্ছে। কত হলো? 20 হলো। অর্থাৎ 20-র সঙ্গে আমরা কী করবো? 2 কী করবো? 20-র সঙ্গে 2 আমরা গুণ করবো। অর্থাৎ 20 গুণিত কত হচ্ছে? 2 সমান কত? 20 দুগুণে 40। কত হচ্ছে? 40। তাহলে 300 টাকার 2/15 অংশ সমান কত টাকা হচ্ছে? 40 টাকা হচ্ছে। কত টাকা? 40 টাকা। এখানে 40 টাকা হচ্ছে, 40 টাকা। তারপর প্রশ্ন দেখো যে দেখো 6 দাগের প্রশ্ন দেখো, শঙ্কুর তলদেশ কত কী আকারে হয়? শঙ্কুর তলদেশ জানি আমরা কি? বৃত্ত আকারে কী আছে? বৃত্ত আকারে হয়ে থাকে। তাহলে শঙ্কুর তলদেশ কী আকারে হয়ে থাকে? বৃত্ত আকারে হয়ে থাকে। কেমন? শঙ্কু যদি আমরা একটা চিত্র অঙ্কন করি, শঙ্কু এইভাবে হয়, বড় টুপি যেমন একটা শঙ্কু আকৃতি হয়, তার তলটা দেখো বৃত্তাকার হচ্ছে না? তলটা কি হচ্ছে? বৃত্তাকার হচ্ছে। আর এটা হচ্ছে বক্রতল। এটা হচ্ছে বক্রতল, এটা যে বক্রতল হয়, এটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে সমতল। দুটি তল হয়। তাহলে শঙ্কু বা বড় টুপির হয় কি? দুটি তল হয়, একটা হচ্ছে বক্রতল হয়, একটা সমতল হয়। আর শঙ্কুর নিজের তলদেশটা কী হয়? বৃত্তাকার হয়। বুঝেছে? সমতল কিন্তু বৃত্তাকার। বুঝেছে? পরের প্রশ্ন দেখো যে পিরামিডের পার্শ্বতলগুলির সর্বদা ড্যাশ হবে। পিরামিডের পার্শ্বতলগুলি কী হবে বলতো? ত্রিভুজ হবে। পিরামিডের পার্শ্বতলগুলি কী হয়? ত্রিভুজাকৃতি হয়। কী হচ্ছে? ত্রিভুজ। কী লিখবে? ত্রিভুজ হবে। দেখো একটা যদি পিরামিড আমরা অঙ্কন করি, দেখো তার পার্শ্বতলগুলো যদি আমরা এই ত্রিভুজাকার পিরামিড যদি বা চতুর্ভুজাকার যদি হয়, এক্ষেত্রে কী হবে? তার তলগুলো কী হয়? ত্রিভুজাকৃতি হয়। কী হয়? ত্রিভুজাকৃতি হয়। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে কী হবে? পিরামিডের পার্শ্বতলগুলি কী হবে? এই পার্শ্বতল পাশের তলগুলো কী হয়? ত্রিভুজাকৃতি হয়েছে। বোঝা গেছে? তাহলে তারপর প্রশ্ন দেখো, বর্গজ থেকে প্রশ্ন দেখো, রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা ড্যাশটি। রশ্মির প্রান্তবিন্দু একটি হয়। তো মনে রাখবে, যদি সরল রেখা হয় তার প্রান্তবিন্দু থাকবে না, সরল রেখার প্রান্তবিন্দু থাকবে না। বুঝেছে? উভয় দিকে কিন্তু অসীম দূরত্ব পর্যন্ত বিস্তার লাভ করে। আর রশ্মি যদি হয়, রশ্মি এক প্রান্ত কিন্তু অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত লাভ করে, আর একদিক থেকে কী থাকে? তার বিন্দু থাকে, প্রান্তবিন্দু থাকবে। একদিকে রশ্মির একদিকে প্রান্তবিন্দু থাকবে,
বুঝা গেছে। আর সরলরেখাংশ যদি হয়, সরলরেখাংশের উভয় দিকে কিন্তু প্রান্তবিন্দু থাকবে। সরলরেখাংশের উভয় দিকে প্রান্তবিন্দু থাকবে, রশ্মির শুধুমাত্র একদিকে প্রান্তবিন্দু থাকবে, আর উভয় দিক আর অপর দিকে হচ্ছে অসীম দূরত্ব থাকবে। আর সরল রেখা যদি হয় সেক্ষেত্রে উভয় দিকে কোনো বিন্দু থাকবে না বা প্রান্তবিন্দু থাকবে না, উভয় দিকে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তার লাভ করে। বুঝা গেছে। চলো তাহলে রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা হলো একটি হলো, ঠিক আছে। পরের প্রশ্ন থেকে আমরা 6 দাগের প্রশ্ন, বৃত্তের পরিধি ড্যাশ থেকে সমুদ্রবর্তী। বৃত্তের পরিধি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তো কেন্দ্র হবে, এখানে কেন্দ্র লিখে দেবে, কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র দেখো বৃত্তের কি বলেছে, বৃত্তের পরিধি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এটা যে কেন্দ্র যদি হয়, একটা যদি বৃত্ত যদি অঙ্কন করি যে একটি মাত্র বিন্দুকে কেন্দ্র করে যখন একটা বৃত্ত অঙ্কন করলাম, তা যেদিকে পরিধি অঙ্কন করবো না কেন তার দূরত্ব কিন্তু সবসময় সমান হচ্ছে, অর্থাৎ সমুদ্রবর্তী হচ্ছে। অর্থাৎ এইদিকে এটা যদি 5 সেমি হয়, এটাও 5 সেমি হবে, এটাও 5 সেমি হবে, এটাও 5 সেমি হবে, বুঝেছে। তাই প্রতিটি বাহুর মান কত হবে, 5 সেমি করে হবে। আর এগুলো কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। তাহলে বৃত্তের পরিধি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী একই একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিস্তার লাভ করে, অর্থাৎ বৃত্তের পরিধি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, বুঝেছে। কোন পরিমাপের একক হলো কি বলতো, কোন পরিমাপের একক হলো ডিগ্রি। তাহলে কোন যে কোনো জ্যামিতিক চিহ্নের কোন যদি পরিমাপ করি সেটা ডিগ্রিতে প্রকাশ করা হয়। তাহলে এত ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো কি হচ্ছে তোমাদের ডিগ্রি। তাহলে একক হলো কি, ডিগ্রি হচ্ছে, ডিগ্রি চিহ্ন হচ্ছে এইভাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরে 2 দাগের প্রশ্ন চলে এলাম। 2 দাগের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, 2 দাগের প্রশ্ন বলা হচ্ছে যে লঘিষ্ঠ আকারে পরিণত করো 326, বলেছে 326 বাই 918। 326 বাই 918কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কত হবে, 326কে যদি আমরা 326 বাই 918কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি সেক্ষেত্রে কী করবো, প্রথমে দেখতে পাচ্ছি 326 জোড় সংখ্যা, 918 জোড় সংখ্যা। তাহলে আমরা প্রত্যেকে জানি যে জোড় সংখ্যা হলে 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 326কে আমরা কি 2 দ্বারা ভাগ করব, আবার 918কে আমরা 2 দ্বারা ভাগ করব। কত হচ্ছে দেখো, 326কে যদি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত হচ্ছে, তাহলে 2 হচ্ছে, আর 12 2 6 12 হচ্ছে, আর 2 3 6 কত হচ্ছে, 2 3 6, তাহলে 163 কত হচ্ছে, 163। আর 198কে যদি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত হবে, তাহলে 2 4 8 1 11 2 5 10 1 18 2 9 18, বুঝেছে। এরপর আমরা কী করবো, যে এরপর দেখতে পাচ্ছি 163 আর 459 কিন্তু কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, এটা হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে 326কে যদি 326 বাই 918কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তার উত্তর কত হচ্ছে 163 বাই 459, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, কয়েক দাগের হয়ে গেছে, আমরা ক্ষয় দিয়ে দেখছি কোনটি ছোট কোনটি বড় নির্ণয় করো। 7/8 আর 3/4 এর মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় আমাদের লিখতে হবে। চলো কোনটা ছোট আর কোনটা বড় আমরা যদি লিখি তাহলে কত হচ্ছে 7/8 আর তারপরে 3/4 সমান, দেখো সমান দিচ্ছে, আমরা কী করবো, সমান দেওয়ার পর তারপরে একই রকমভাবে আমরা কী করব, বাই দিয়ে আমরা কি সংখ্যাগুলো ক্রমশঃ লিখবো। 7/8 3/4 গুণিতক দিলাম, গুণিতক দিয়ে ইকুয়ালস টু দিলাম। এবার আমরা কি করব, যে দেখো এই দুটি ভগ্নাংশের হর কত আছে, 8 আছে আর 4 আছে, আমরা লসাগু করব। 8 আর 4কে আমরা লসাগু করব, কত হচ্ছে 8 আর 4 লসাগু করলে কত হচ্ছে 2 4 8 2 2 4 কত হচ্ছে, আবার 2 দ্বারা বিভাজ্য হবে, 2 2 4 2 1 2 কত হচ্ছে সমান 2 2 4 4 2 8 কত হচ্ছে 8, লসাগু কত হচ্ছে 8। আমরা সমান দিয়ে নিচে 8 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো প্রথমে দেখো হরটা নাও, 8-এর সঙ্গে কত গুণ করলে 8 হচ্ছে, 8-এর সঙ্গে কত হচ্ছে, 8-এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি কত হচ্ছে 8 একে 8 হচ্ছে, আর নিচে 1 লিখলে উপরে 1 বসে দাও, তাহলে 8 একে 8 আর 7 একে 7, ঠিক আছে। এবার দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 8 হচ্ছে, 4-এর সঙ্গে যদি দেখতে পাচ্ছি 4-এর সঙ্গে যদি 2 গুণ করি 4 2 8 হচ্ছে, নিচে 2 হলে উপরে 2 হবে, বুঝছো। 3 2 কত হচ্ছে 6। এখানে দেখতে পাচ্ছি কোনটা বড় বলো তো, এইটা হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে সব থেকে বড়, আর এটা হচ্ছে ছোট। তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে, যে কোনটি ছোট কোনটি বড়। ছোট কোনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ছোট, এটা ছোট মানে কি এই সংখ্যাটা ছোট হচ্ছে। ছোট কোনটা হবে, ছোট হবে গিয়ে তোমাদের 3/4, আর বড় হচ্ছে কোনটা, বড় হচ্ছে কত 7/8, 7/8, বুঝেছে। 7/8 বড় হচ্ছে, আর ছোট কোনটা হচ্ছে 3/4 হচ্ছে, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে,
যে একটি আয়তাকার বলা আছে, একটি আয়তাকার মাঠের পরিসীমা বলা আছে 256 মিটার, দৈর্ঘ্য 74 মিটার, ওই মাঠটির প্রস্থ কত হবে? তাহলে আমাদের কি পরিসীমা যেহেতু দেওয়া রয়েছে আর দৈর্ঘ্য যেহেতু দেওয়া রয়েছে, তাহলে প্রস্থের মানটা বের করা অতি সহজ। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে বা আয়তাকার মাঠের পরিসীমা সূত্র কি জানি? যে আমরা জানি আয়তাকার মাঠের পরিসীমা সমান দৈর্ঘ্য পরিসীমা হয় 2 গুণিতক, লিখবে কি পরিসীমা সমান কি হবে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত কি হয় প্রস্থ। তাহলে একক কি বলা আছে? মিটার দিবে, মিটার রয়েছে যেহেতু একক মিটার হবে, এখানে মিটার হবে, বোঝা গেছে, এখানে মিটার হবে। তাহলে এবার দেখবো আমরা, এবার অতএব প্রশ্নানুসারে কি হয়, প্রশ্নানুসারে কি হচ্ছে, দৈর্ঘ্য কত রয়েছে আর পরিসীমা কত হচ্ছে 256 মিটার, দৈর্ঘ্য রয়েছে 74 মিটার। এক্ষেত্রে আমরা কি করব, 2 গুণিতক কত হচ্ছে, 2 গুণিতক দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে 74 রয়েছে, 74 যুক্ত প্রস্থ যেহেতু দেওয়া নেই, প্রস্থ আমাদের বের করতে হবে, প্রস্থ আমরা লিখলাম, প্রস্থ ইকুয়ালস টু পরিসীমা কত হবে 256 মিটার। তাহলে বা দুইটা এই টোটাল রাশির গুণ ছিল, দুইটা এদিকে নিয়ে চলে এসো, ভাগ করে দাও, অর্থাৎ 74 যুক্ত প্রস্থ এদিকে ফেলে রাখো, সমান দাও 256 সঙ্গে 2 কি ভাগ করে দাও, 256 ভাজিতক 2 সমান বা 74 যুক্ত প্রস্থ সমান 256কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত হবে, 256কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 একে 2 আর 5 নামলো, 2 দুগুণে কত হচ্ছে 4 হচ্ছে, এক নামলো 16, 2 আসছে কত হচ্ছে 16, কত হচ্ছে 128, কত হচ্ছে 128 হচ্ছে। তো 256কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 128। বা প্রস্থের মানটা যদি আমরা বের করি, প্রস্থ সমান কত হচ্ছে 128 বিয়োগ কত হচ্ছে 74, 128 বিয়োগ কত হচ্ছে 128 বিয়োগ 74 কত হচ্ছে, বা প্রস্থ সমান কত হচ্ছে, প্রস্থ সমান কত হবে 128কে তোমরা 4 দিয়ে 74 বাদ দাও, 128 থেকে আমরা কি 74 বাদ দেব, 74 বাদ দেব, কত হচ্ছে 8 থেকে 4 বাদ দেবো, কত হচ্ছে 4 হচ্ছে, 8 থেকে 4 বাদ দিলে 4 হচ্ছে, আর 12 থেকে 7 বাদ দাও, এখানে 3 থাকছে, 3 দু 5, 54, কত হচ্ছে 54, প্রস্থ কত হবে, প্রস্থ হবে 54 মিটার, কত মিটার 54 মিটার। তাহলে অতএব লিখবে, অতএব আয়তাকার মাঠের প্রস্থ হচ্ছে, আয়তাকার মাঠের প্রস্থ কত হবে, প্রস্থ সমান কত হবে 54 মিটার, 54 মিটার, বুঝেছে 54 মিটার। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কি বলা আছে, গ হয়ে গেছে। ঘ দেখো, দুটি সংখ্যার সঙ্গে তাদের লসাগু ও গসাগু এর সম্পর্কটি লেখো। দুটি সংখ্যার সঙ্গে বলা হচ্ছে, দুটি সংখ্যার সঙ্গে তাদের লসাগু ও গসাগু এর সম্পর্কটি লেখো। আমরা জানি দুটি সংখ্যার সঙ্গে লসাগু গসাগুর সম্পর্ক হয়, একটা জানি আমরা যে দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যা ধরো মনে করি আমরা এ একটা সংখ্যা আর বি একটা সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যার সম্পর্ক কি হয় বলতো, এই দুটির মধ্যে সম্পর্ক হবে একটা, দেখো আমরা জানি সূত্র অনুযায়ী জানি দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে এবার সূত্রটা হলো কি, এটা কিন্তু তোমরা ভালো করে মাথায় রেখে রাখবে, দুটি সংখ্যার দুটি সংখ্যার বা লেখো, বা সংখ্যা দুটি লেখো, সংখ্যা দুটির গুণফল সমান গসাগু গুণিতক লসাগু, গসাগু গুণিতক লসাগু, বুঝেছ? এটা হচ্ছে তোমাদের সূত্র। এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে মাথায় রাখবে যে সংখ্যা দুটির গুণফল সমান কি হয় গসাগু গুণিতক লসাগু, এই সূত্রটা তোমাদের লিখতে হবে, বুঝেছে? দুটি সংখ্যার সঙ্গে তাদের লসাগু ও গসাগুর সম্পর্ক কি হয়, সম্পর্ক হয় সংখ্যা দুটির গুণফল বা দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণিতক লসাগু। চলো পরের প্রশ্ন বলেছে, একটি অর্ধগোলকের তল সংখ্যা বলা আছে, একটি অর্ধগোলকের তল সংখ্যা কটি, তলগুলির ধরন কি হবে। দেখো
একটি দেখো একটি যদি অর্ধগোলক অঙ্কন করি আর একটা বলকে যদি কেটে দিই, নিরেট বলকে যদি কেটে দিই, তার তল সংখ্যা কত হলো? 2টি তল হবে। এটা হবে সমতল হবে, এটা হবে সমতল, উপরটা হবে সমতল, আর এটা হবে সমতল হবে, আর নিচেটা কী হবে? বক্রতল হবে, বক্রতল। যেমন বাটি, নিরেট বাটি বা বলকে যদি একটা লোহার বলকে কেটে ফেলি, সেক্ষেত্রে কী করবে? তার 2টি তল পাবে, বাটি আকৃতি হবে, আর এটা উপরটা সমতল, যেটা অংশটা আছে সমতল হয়, আর নিচে বাঁকা অংশটা কী হয়? বক্রতল হয়। বুঝেছো? তাহলে কতগুলো তল থাকবে? তল সংখ্যা কী হয়? তল সংখ্যা হচ্ছে 2টি তল হয়। আর 2টি তল কী কী হয়? একটা হচ্ছে সমতল হয়, একটা হচ্ছে বক্রতল হয়। ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে যে এটা হচ্ছে দাগের হয়ে গেছে, 6 দাগে দেখো যে সমকোণ ও সরলকোণের পরিমাপ লেখো। সমকোণ ও সরলকোণের পরিমাপ লেখো। আমরা জানি সমকোণ হয় 90 ডিগ্রি হয়, সমকোণ হয় কত? 90 ডিগ্রি হচ্ছে। আর একটা হয় আর সরলকোণ কত হয়? 180 ডিগ্রি সরলকোণ হয়। 180 ডিগ্রি কী কোণ হয়? সরলকোণ। 180 ডিগ্রি সরলকোণ, আর 90 ডিগ্রি কী হয়? সমকোণ হয়। ঠিক আছে? চলো পরের প্রশ্ন থেকে আমরা যোগ করো 1/3 যুক্ত 2/27। যদি আমরা যোগ করি দেখো, তাহলে চলো আমরা যোগ করছি। চলো দেখি আমরা যে যোগ করছি কত বলা আছে যে 1/3 বলা আছে, 1/3 যোগ 2/27। যদি আমরা যোগ করি সেক্ষেত্রে দেখবো যে আমরা হরগুলো লসাগু করবো। প্রথমে ভগ্নাংশের যোগ যদি করতে হয়, প্রথমে কী করবো? হরগুলো লসাগু করবো। 3 আর 27কে আমরা কী লসাগু করবো? 3 দ্বারা বিভাজ্য হবে, 3 একে 3, 3 9 27, অর্থাৎ 9 3 27। লসাগু কত হলো? 27। আমরা বাই টেনে নিচে 27 লিখলাম। এবার প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/3, 1/3 এর একটা প্রথমে লিখলাম, গুণিতক চিহ্ন দিলাম। এবার 3-এর সঙ্গে কত গুণ করলে 27 হবে? দেখো 3 9 27, 3 9 কত হচ্ছে? 3 9 27, বুঝেছে? আবার যুক্ত আছে, আবার 2 গুণিতক চিহ্ন দিলাম। এবার 27 আছে, 27 সঙ্গে কত গুণ করলে 27 হচ্ছে? 27 একে কত হচ্ছে? 27 হচ্ছে। কত হচ্ছে? সমান হচ্ছে 9 একে 9 যুক্ত 2 একে 2, 27। কত হচ্ছে? 9 আর 2 যোগ করলে কত হচ্ছে? 9 2 11 হচ্ছে, 11/27 হচ্ছে, 11/27। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? বর্গজ থেকে প্রশ্ন চলে এলাম আমরা। 6 হয়ে গেছে। বর্গজ দেখো লঘিষ্ঠ আর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে কী হবে? কোন কোন সংখ্যাকে পরিণত করতে বলছে? লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে 2/5, 1/15 আর 2/9। একে যদি আমরা লঘিষ্ঠ কি বলেছে? লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আমরা কী করবো? প্রথমে লঘিষ্ঠ হর, অর্থাৎ হরগুলো সমান হবে। কি বললাম? হরগুলো এগুলোকে এমনভাবে আমরা সমাধান করব যে হরগুলো যেন সমান হয়। ঠিক আছে? তাহলে হরগুলো সমান হবে। কীভাবে করব? চলো আমরা এই সংখ্যাগুলো পরপর লিখে ফেলি। প্রথমে সংখ্যাগুলো লিখে দেবো কীভাবে? দেখো 2/5 সমান দিয়ে দেবো, আবার লিখবো 1/15 সমান দেবো, আর 2/9। তাহলে এই যে হরগুলো আছে, তাহলে আমাদের লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে কি হরগুলো সমান করতে হবে। এই যতগুলো হর আছে সবগুলো হরগুলোকে সমান করতে হবে। দেখতে পাচ্ছি আমরা গিয়ে, তাহলে প্রথমে কি করব? আমরা হরগুলো সমান করতে হলে তোমরা কি করবে? প্রথমে যে এই যতগুলো হর আছে সবগুলোকে লসাগু করো। 5 15 আর 9, 5 15 9 হরগুলোকে আমরা লসাগু করবো। হচ্ছে দেখো প্রথমে 3 দ্বারা বিভাজ্য হবে, 3 5 নামিয়ে হলো, 3 5 15 আর 3 3 9, কত হলো? এবার দেখো 5 একে 5, 5 একে 5, 3 থাকলো, 5 3 15, 15 3 45, কত হচ্ছে? 45। তাহলে একই হর বিশিষ্ট যদি করি, আমি দেখতে পাচ্ছি যে 45 যে হয়েছে। দেখো এখানে কি করব? আমরা 45 করব, সমান দিয়ে কি করব? যে নিচে আমরা 45 বসে দেব, আবার বাই দিয়ে ইকুয়ালস টু নিচে 45 সমান হর বিশিষ্ট করব। সুতরাং কি করব? তাহলে নিচে আমরা 45 করে দেবো। তাহলে কি হচ্ছে? নিচে 45 হলে এই সংখ্যাগুলো পুনরায় লেখো। 2/5 গুণিতক দাও, আবার 1/15 গুণিতক দাও, আবার 2/9 গুণিতক চিহ্ন দাও। বুঝছো? এবার দেখো আমরা 45 হয়েছে না? 45 9 এর সঙ্গে কত গুণ করলে 45 হচ্ছে? 9 5 45, 9 5 45 হচ্ছে। নিচে 5 হলে উপরে 5 বসে দাও, 5 দুনে কত হচ্ছে? 10 হচ্ছে। 15 আছে, 15 সঙ্গে কত গুণ করলে 45 হচ্ছে? 15 3 45, নিচে 3 হলে উপরেও 3 বসে দাও, 3 একে 3 করে দাও উপরে। আর 5 5 9 45, নিচে 9 লিখলে উপরেও 9 লিখে দাও, 9 দুগুণে 18, কত হচ্ছে? 18। দেখতে পাচ্ছ? তাহলে একই হর বিশিষ্ট হচ্ছে, ভরগুলো সমান হচ্ছে। সুতরাং সংখ্যাগুলো কী হচ্ছে? 18/45 হবে, 3/45 হবে, আর 10/45 হবে। বুঝেছ? তাহলে একই হর বিশিষ্ট হয়ে গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা।
পরের প্রশ্ন কি বলা আছে যে বোঝাইতে দেখো একটি শ্রেণীর 52 জন ছাত্রের গড় বয়স বলেছে 12 বছর। গড় বয়স কত বলা আছে? 12 বছর। তাহলে বয়সের সমষ্টি কত? তাহলে চলো বলা আছে একটি শ্রেণীতে 52 জন ছাত্রীর গড় বয়স বলা আছে 12 বছর। গড় বয়স বলেছে 12 বছর। গড় কত হচ্ছে 12, তাদের বয়সের সমষ্টি। আমরা জানি সূত্র একটাই জানি না, তাহলে আমরা একটা সূত্র জানি। কোন সূত্রটা? যে ছাত্রদের কি বলা আছে, প্রথমে লিখবে যে আচ্ছা একটি শ্রেণীর ছাত্রের বয়সের সমষ্টি লিখবে। একটি শ্রেণীর ছাত্রের গড় বয়স কত? গড় বয়স বা গড় বয়সের সমষ্টি বাই কত হচ্ছে? সমষ্টি যতজন ছাত্র আছে তাদের সমস্ত বয়সকে যোগ করলে বা সমষ্টি হয় কত হয়, আর নিচে কত হচ্ছে কতজন ছাত্র? 52 জন ছাত্র। তাহলে 52 জন ছাত্রের মোট সমষ্টি এটা হবে ইকুয়ালস টু কত হবে? গড় বয়স কত বলা আছে? গড় বয়স হচ্ছে 12 বছর। 12 কত করবো এবার? আমরা 52 সঙ্গে 12 কী করবো? গুণ করবো। অতএব একটি শ্রেণীর ছাত্রীর গড় বয়স, অতএব তাদের বয়সের সমষ্টি, অতএব তাদের বয়সের সমষ্টি সমান 52 সঙ্গে 12 কী করবো? গুণ করবো। 52 সঙ্গে যদি 12 গুণ করি কী হবে? 52 সঙ্গে আমরা 12 গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 5 দুগুণে 10 আর 52 কত হচ্ছে? 4, 2 আর 6 কত হচ্ছে? 624 কত হচ্ছে? সমান 624 বছর। কত বছর হবে? 624 বছর। তো তাদের বয়সের ওই একটি শ্রেণীর ছাত্রীর বয়সের সমষ্টি কত হবে? 624 বছর। কি বললাম? একটি শ্রেণীর ছাত্রের গড় বয়সের সমষ্টি উপরে লিখবে, বাই দিয়ে নিচে 52 লিখবে, ইকুয়ালস টু কত হবে? 12 লিখবে। কেন গড়টা এইভাবে হয়, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন কি বলা আছে তোমাদের? দেখো যে 6 দাগের হয়ে গেছে। থেকে দেখো একটি বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য বলা আছে 15 মিটার। একটি বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে কতটা ত্রিপল লাগবে? অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রফল বের করবে। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল তোমাদের বের করতে হবে। একটি বাহুর দৈর্ঘ্য হলে কি, অতএব ক্ষেত্রফল, অতএব আচ্ছা বর্গাকার বলা আছে, বর্গাকার মাঠের কি বলা আছে? মাঠের একটি বাহুর দৈর্ঘ্য বলা আছে, একটি বাহুর দৈর্ঘ্য সমান 15 মিটার। কত মিটার? 15 মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে অতএব ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান কত হবে? আমরা জানি ক্ষেত্রফল, বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করতে হলে কি বাহু গুণিতক বাহু হয়, আর 15 গুণিতক 15 কি হবে? বর্গ মিটার সমান কি হচ্ছে? 15 গুণ করলে কত হচ্ছে? 225 হয়। 15 গুণ করলে কত হবে? 225 বর্গ মিটার। তাহলে কতটা পরিমাণ ত্রিপল লাগবে? তাহলে অতএব মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 225 বর্গ মিটার ত্রিপল কি লাগবে? বুঝেছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে যে টয়ের দিকের প্রশ্ন, বেলনের অপর নাম কি? আর বেলনের চিত্র আঁকো। বেলনের অপর নাম কি তোমরা জানো? চোং বলি আমরা। বেলনের অপর নাম কি হয়? চোং হয়। বেলনের অপর নাম কি হয়? চোং হয়। চয়কার ও। দেখো চোং দেখেছো প্রত্যেককে? চোংটা ঠিক বেলনের মতো হয়। বেলনের অপর নাম কি হচ্ছে? চোং হয়। বেলনের চিত্র তোমরা অঙ্কন করবে। দেখো বেলন যদি তোমাদের বইতে বেলনের চিত্র রয়েছে, তোমরা চিত্রটা অঙ্কন করে নেবে। বেলনটা এরকম করবে, বেলনটার চিত্রটা তোমরা এরকম করে ডাঁটি বেরিয়ে করে দেবে, এইভাবে করবে বেলন। তোমাদের বাড়ির প্রত্যেককে রুটি তৈরি করা হয় যে বেলন দিয়ে, সেই বেলনের কথা বলা হচ্ছে বেলন।
তাহলে এই বেলুনটা তোমরা এইভাবে এই ডাঁডিগুলো বড় থাকবে, বুঝে গেছে? ডাঁডিগুলো বড় থাকবে, বেলুনটা ঠিক এইরকম হয়। বেলুনটা ঠিক দেখো যেন চোঙের মতো হচ্ছে না? বেলুনটা ঠিক চোঙের মতো হচ্ছে। সুতরাং এইরকম একটা চিত্র অঙ্কন করে দেবে, বইতে আছে তোমাদের। দেখো ঠয়ের দিকে দেখো 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 8 কিগ্রা আলুর দাম কত হবে? তাহলে চলো দেখেছি যে আলুর পরিমাণ যদি বাড়ে টাকার পরিমাণ নিশ্চয়ই বাড়বে। কী সম্পর্ক? সরল সম্পর্ক হয়। কী সম্পর্ক হয়? সরল সম্পর্ক হবে। তাহলে আমরা কি করব? তাহলে সরল সম্পর্ক হলে তোমরা কি লিখবে যে তাহলে 5 কিগ্রা আলুর দাম 5 কিগ্রা আলুর দাম কত টাকা বলা হচ্ছে? 60 টাকা বলা হচ্ছে, 60 টাকা। তাহলে 8 কিগ্রা আলুর দাম কত হবে? আলুর দাম কত হবে? বেশি হবে। সুতরাং কী করবে? প্রথমে তোমরা এইভাবে লিখতে পারো, 1 কিগ্রা বের করে নিতে পারো, প্রতি কিগ্রা বের করে নিতে পারো। তাহলে 1 কিগ্রা আলুর দাম কত হবে? নিশ্চয়ই কম হবে। তাহলে কী হবে? 60 ভাজিত কত হবে? 5 হবে। কত হবে? 5 একে 5, 10, 5 দুগুণে 10, 12 5 60, 60 টাকা। আর তারপরে 8 কিগ্রা আলুর দাম কত হবে? 8 কিগ্রা আলুর দাম কত হবে? নিশ্চয়ই আলুর পরিমাণ বেড়ে গেছে, সুতরাং টাকার দামও বাড়বে। তখন কি গুণ হবে? 12-র সঙ্গে কত হবে? 8 গুণ 12 কত হবে? 12 96 টাকা। 96 টাকা। কত হচ্ছে? 96 টাকা। অতএব কি লিখবে? অতএব 8 কিগ্রা আলুর দাম কত হবে? 96 টাকা। অতএব 8 কিগ্রা আলুর দাম সমান 96 টাকা। তাহলে কত হলো? 8 কিগ্রা আলুর দাম কত হলো? 96 টাকা। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। তাহলে পরের প্রশ্ন কী বলা আছে দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। কী দেওয়া আছে? 39 আছে আর 65 আছে। চলো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটা নির্ণয় করি। দেখো এখানে কি বলা আছে? দেখো প্রথমে কি বলা আছে? 96, আচ্ছা সরি 65কে আমরা কি 39 দিয়ে আমরা ভাগ করে সাহায্যে গসাগু নির্ণয় করবো। প্রথমে 65 লিখে দেবে, 65-র সাহায্যে আমরা কি করব? 65কে আমরা 39 দিয়ে ভাগ করব। সাধারণ ভাগ। 39 একি কত হবে? 39। আমরা 15 থেকে 9 বাদ দেবো, কত হবে? 6 হবে। 9 × 15, 6। এখানে কত হচ্ছে? 5, 5 থেকে 3 বাদ কত হচ্ছে? 2। 26 হচ্ছে। এই 26কে আবার কি এই 39 দিয়ে আবার ভাগ করবে। 39 দিয়ে আবার ভাগ করবে। কত হচ্ছে? ভাগ করলে দেখো 26 একে 26 হচ্ছে। কত হচ্ছে? দেখো 26 হলে কত হবে? 6 × 9, 3 আর 3 দিয়ে 2 বাদ দাও, এই হবে। এই 13কে আবার 26 দিয়ে ভাগ করব, 26 দিয়ে ভাগ করব। তাহলে 26 দিলে 13 দুগুণে কত হচ্ছে? 26। আর এই মানটা হবে তোমাদের গসাগু মান। অতএব গসাগু কত হবে? গসাগু কত হবে? সমান 13। গসাগু কত হলো? 13। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন দেখো যে দেখো 3 দিকে চলে গেলাম আমরা। 3 দিকে 3-এর ক দেখো। প্রভাসবাবুর মাসিক আয় বলা আছে 72,250 টাকা, মাসিক খরচ হচ্ছে 50,830 টাকা। তার বার্ষিক সঞ্চয় কত? তাহলে মাসিক আয় যদি এত টাকা হয়, এত টাকা, তাহলে মাসিক খরচ টাকা এত টাকা হয়। তাহলে মাসিক খরচ যদি এত টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু তার মাসিক সঞ্চয় কত হবে? আমরা বিয়োগ করব। তার মাসিক আয় থেকে মাসিক খরচ বাদ দিলে কী হচ্ছে? বার্ষিক সঞ্চয় হয়। তাহলে কীভাবে করবো? প্রথমে প্রভাসবাবুর মাসিক আয় বলা আছে, প্রভাসবাবুর লিখবে তোমরা এইভাবে যে প্রভাসবাবুর মাসিক আয়, প্রভাসবাবুর মাসিক আয় সমান কত হচ্ছে? 72,250 টাকা। এবং মাসিক খরচ সমান কত হচ্ছে? 50,830 টাকা। তাহলে অতএব সঞ্চয় কত হবে? অতএব সঞ্চয় কত হবে? আমরা 72,250 থেকে আমরা কত বাদ দেবো? 50,830 বাদ দেবো। তাহলে বাদ দিই, চলো। তাহলে 72,250 থেকে আমরা কি 50,000 কত হবে? 50,830 বাদ দেবো। কত হচ্ছে? 0 0 0 5 থেকে 3 বাদ দাও, কত হচ্ছে? 5 থেকে 3 বাদ দেবো আমরা। 5 থেকে 3 বাদ দিলে কত হবে? আচ্ছা 5 থেকে যদি 3 বাদ দিই আমরা, কত হবে গো? তাহলে 3, 4, 5, 2 হচ্ছে। তাহলে 72,250 ছিল সংখ্যা, ঠিক আছে তো? তাহলে 50,830, অর্থাৎ 50 থেকে আমরা কি বাদ দেবো? 50 থেকে আমরা
5 থেকে 3 বাদ 2 হচ্ছে, এখানে 12, 12 থেকে 8 বাদ দাও, 12 থেকে 8 বাদ দেওয়া জানি, আচ্ছা ধার করো, 1 ধার করো 22, 12 হচ্ছে, 12 থেকে 8 বাদ দাও, 8 4 12, 4 হচ্ছে, এখানে কত হচ্ছে 1 করতে 1, এখানে 7 থেকে 5 বাদ দিলে কত হবে, 7 থেকে 5 বাদ দিলে কত হবে, 5 6 7 2 কত হচ্ছে 21,420 টাকা। তাহলে মাসিক আয় কত ছিল, এত টাকা আয় ছিল, আর মাসিক খরচ হয়েছে এত টাকা। তাহলে মাসিক সঞ্চয় কত হবে, 72,250 থেকে আমরা 50,830 বাদ দেবো, তাহলে কত হচ্ছে 21,420। এটা হচ্ছে মাসিক সঞ্চয়। তাহলে সঞ্চয় কত হবে, এটা হচ্ছে মাসিক সঞ্চয়। তাহলে অতএব মাসিক সঞ্চয় কত হচ্ছে, মাসিক সঞ্চয় সমান কত হচ্ছে 21,420 টাকা। তাহলে এখানে তোমাদের প্রশ্নে রয়েছে বার্ষিক সঞ্চয় রয়েছে, বার্ষিক সঞ্চয় কত, অতএব বার্ষিক সঞ্চয় সমান কত হবে, বার্ষিক সঞ্চয় মানে 12 মাসে 1 বছর হয়, তাহলে 12 দিয়ে আমরা কি গুণ করব, তাহলে কি হবে 21,420 সঙ্গে আমরা কত গুণ করব, 12 গুণ করব, 12 সঞ্চয় এত টাকা হবে, কত হবে 21,420 সঙ্গে আমরা 12 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে 12 শূন্য 12 24 4 হচ্ছে 0, অর্থাৎ কত হচ্ছে তোমাদের, তাহলে আমরা 121,420 সঙ্গে যদি আমরা 12 গুণ করি তাহলে কত হবে, 12 শূন্য 0 হচ্ছে, আমি সরাসরি করে দিচ্ছি, 12 24 4 হাতে 2, 12 48 49 50 শূন্য হাতে 5, হাতে থাকলো 5, আর 12 12 13 14 15 16 17 17 হচ্ছে 17 7 হাতে 1, আর 12 24 থেকে 25 কত হচ্ছে 25, 2,57,040 টাকা, কত হচ্ছে 2,57,040 টাকা, 40 টাকা। তাহলে তার বার্ষিক সঞ্চয় কত হচ্ছে, বার্ষিক সঞ্চয় কত হলো 2,57,040 টাকা, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কি আছে, তাহলে পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 3 দাগের প্রশ্ন চলে এলাম আমরা, 3 দাগের প্রশ্ন দেখো, 3 দাগের ক্ষয়ের প্রশ্ন চলে এলাম আমরা। 3টি ঘন্টা একবার সকাল 7টায় একসঙ্গে বাজে বেজেছে, সকাল 7টায় শুরু হয়েছে, 3টি ঘন্টা একসঙ্গে বেজেছে, পরপর 4 মিনিট আর 5 মিনিট আর 6 মিনিট অন্তর বাজে, কখন তা রাত আবার একসঙ্গে বাজবে, তখন কী করবো আমরা এই মিনিটের মানগুলোকে প্রথমে লসাগু করবো, অর্থাৎ কী করবো প্রথমে 4 মিনিট 5 মিনিট আর 6 মিনিটকে আমরা লসাগু করবো, কী করবো 5 মিনিট 4 মিনিট, প্রথমে তাহলে সকাল প্রথম 3টি ঘন্টা একসঙ্গে বাজে, প্রথমে দেখো প্রথমে 3টি ঘন্টা একসঙ্গে বাজে সকাল 7টায়, সকাল 7টায় 3টি ঘন্টা একসঙ্গে বাজে, এরপর কখন একসঙ্গে বাজবে আমরা এরপর কি লসাগু করবো, 4 5 আর 6 একে আমরা লসাগু করবো, 2 দুগুণে 4 5 আর 2 3 6 কত হলো, সমান 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 3 কত হচ্ছে 5 3 15 15 30 3 কত হবে 60, অর্থাৎ কত হবে 60 বেরোলো। অতএব কত মিনিট পর, 3 মিনিট পর, 60 মিনিট সমান কত হবে 60 মিনিট কত হলো 60 মিনিট, 60 মিনিট পর অর্থাৎ 60 মিনিট পর অর্থাৎ 60 মিনিটে জানি আমরা কি 60 মিনিট সমান 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা হলে কি হবে, অর্থাৎ শুরু হয়েছিল কটায় 7টায় একসঙ্গে বেরিয়েছিল, এরপর 60 মিনিট অতিক্রম হয়ে গেছে, 60 মিনিট মানে কি 1 ঘন্টা জানি আমরা, তাহলে অর্থাৎ 7 যুক্ত 1 সমান কত হবে 8টায় 3টি ঘন্টা আবার একসঙ্গে বাজবে, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে দেখো এখানে চলে এলাম আমরা, দেখতে পাচ্ছি এখানে গয়ের দাগের প্রশ্ন দেখো, গয়ের দাগে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পরে 25 জন ছাত্র চলে গেল, বাকি খাবারের অবশিষ্ট ছাত্রদের কতদিন চলবে। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তাহলে বলা হচ্ছে
এখানে বলা হচ্ছে যে বাকি খাবারের অবশিষ্ট ছাত্রদের কতদিন চলবে। তাহলে 50 জন ছাত্রের মধ্যে 30 দিনের খাওয়ার মধ্যে ছিল, 10 দিন পরে 25 জন চলে গেল, 25 জন ছাত্র চলে গেল, বাকি খাবার 25 জন ছাত্র চলে গেছে। তাহলে কতজন ছিল? 50 জন ছাত্র ছিল। তাহলে আমরা প্রথমে কি করব, গণিতের ভাষা সমস্যাটি হলো কি লিখবে প্রথমে, যে গণিতের ভাষা সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে যেহেতু এখানে রয়েছে যে লোক সংখ্যা বা ছাত্রের সংখ্যা, আমাদের দিন সংখ্যা রয়েছে, খাবারের পরিমাণ দিন সংখ্যায় রয়েছে, বাকি খাবারের অবশিষ্ট ছাত্র কতদিন চলবে, দিন সংখ্যা বের করতে হবে। তাহলে ডান দিকে আমরা কি সময় লিখব, সময় রয়েছে কি দিন রয়েছে, সময় রয়েছে দিন, আর এইদিকে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা রয়েছে জন। তাহলে এবার আমরা কি করব, তাহলে একদিকে লিখে পক্ষে ছাত্র সংখ্যা বলা হয়েছে, তাহলে বলা হয়েছে 50 জন ছাত্রের, বলা হয়েছে 50 জন ছাত্রের কতদিন 30 দিন চলে, 10 দিন পর্যন্ত তারা একসঙ্গে 50 জন খেয়েছিল, 10 দিন পর্যন্ত তারা 50 জন খেয়েছিল। তাহলে কত হবে, আমরা কি করব, 30 থেকে আমরা কি করব, বাদ দেবো, 10 বাদ দেবো, কত হচ্ছে 20। তাহলে বাকি 20 দিন, তাহলে 50 জন ছাত্রের মধ্যে 20 দিন পর্যন্ত খেতে পারবে। তাহলে এবার দেখো কতদিন চলে গেছে, 25 জন ছাত্র চলে গেছে। তাহলে 25 জন ছাত্র চলে গেলে আমরা কী করবো, 50 বিয়োগ 25 সমান 25। তাহলে 25 জন ছাত্রের বাকি খাবার কতদিন চলবে সেটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করব। দেখতে পাচ্ছি খাবারের পরিমাণের সঙ্গে ছাত্রের সংখ্যা কি ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক হয়। তাহলে এই ক্ষেত্রে বিপরীত সম্পর্ক হলেই তোমরা লিখবে যে ছাত্র সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক বিপরীত। আর বিপরীত মানে জানি আমরা কি ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব 50 জন ছাত্রের খাবার, 50 জন ছাত্রের খাবার 20 দিন হয়, 20 দিন চলে, 20 দিন চলে। একজন খাবার খায়, যদি একজন খায় ওই খাবার, তাহলে কত বেশি দিন খাবে, অর্থাৎ গুণ হবে 50 গুণিতক 20, 20 দিন চলে। তাহলে বলা আছে 25 জন যদি খায় ওই খাবারটা, সেক্ষেত্রে কী হবে, নিশ্চয়ই বাড়ছে, বাড়লে কমছে। 50 গুণিতক 20 বাই কত হচ্ছে 25, 25 দুগুণে কত হচ্ছে 50 সমান 20 গুণিতক কত হচ্ছে 2 সমান কত হবে 20 গুণিতক 2 সমান কত হচ্ছে 20 দুগুণে 40, কত 40 দিন চলবে, 40 দিন চলবে। তাহলে 25 জন ছাত্রের খাবার কতদিন চলবে, 25 জন ছাত্রের খাবার কতদিন চলবে বলো তো, 40 দিন চলবে, বুঝেছে, 40 দিন চলবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা কি আছে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা গ হয়ে গেছে, এবার ঘয়ের দিকে চলো। ঘয়ের দিকে কি বলা হচ্ছে, ঘয়ের দিকের প্রশ্ন বলা হয়েছে দেখো, যে 45 জন শ্রমিক 14 দিনে একটি রাস্তা সারাই করতে পারে। 45 জন শ্রমিক 14 দিনে একটি রাস্তা সারাই করতে পারে, কিন্তু হঠাৎ বর্ষা আসা ওই দিনের মধ্যেই কাজটি শেষ করতে হবে। তার জন্য অতিরিক্ত কতজন শ্রমিক নিযুক্ত করতে হবে। তাহলে কি হচ্ছে, একদিনের মধ্যে, তাহলে বলছে হঠাৎ বর্ষা আসায় ওই দিনের মধ্যেই কাজটি শেষ করতে হবে। বলেছে 45 জন শ্রমিক কাজ করে, কতজন শ্রমিক নিযুক্ত করতে বলা হচ্ছে, শ্রমিকের সংখ্যা বের করতে হবে। তাই 14 দিনের একটি রাস্তা সারাই করতে পারে, সেক্ষেত্রে হঠাৎ বর্ষা আসায় ওই দিনের মধ্যেই কাজটি শেষ করতে হবে। তাহলে কতজন শ্রমিক নিযুক্ত করতে হবে। চলো আমরা গণিতটা সমাধান করি। তাহলে আমরা করব এইভাবে, যে একটি কাজ যেহেতু করছে তারা, সুতরাং কী করব, তারা 45 জন শ্রমিক 14 দিনের মধ্যে করবে, আর একদিনের মধ্যে বর্ষা আসা, একদিনের মধ্যে কাজটি সম্পূর্ণ সমাধান করতে হবে। এখানে ওই দিনের মানে কি একদিনে বলবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লিখবে কি, একদিকে দিন সংখ্যা লিখবে, দিন সংখ্যা, অপরদিকে লোক সংখ্যা। তার দিন সংখ্যা বলা হচ্ছে কি, বলা হচ্ছে দিন সংখ্যা হচ্ছে 14 দিনে
একটি রাস্তা সারাই করে কতজন শ্রমিক? 45 জন শ্রমিক। যদি একদিনে কাজটি করে কতজন শ্রমিক সেটা আমাদের ঐকিক নিয়মের সাহায্যে বের করব। দেখতে পাচ্ছি লোক সংখ্যা যদি দিন সংখ্যা যদি বাড়ে বা কমে লোক সংখ্যা কিন্তু বাড়বে বা কমবে, অর্থাৎ দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে, আর দিন সংখ্যা কমলে লোক সংখ্যা কিন্তু বাড়বে। কী সম্পর্ক? বিপরীত সম্পর্ক। দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কী হবে? বিপরীত সম্পর্ক। তাহলে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কী হলো? বিপরীত সম্পর্ক। আমরা এবার ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি। তাহলে 14 দিনের করে 14 দিনে রাস্তা সারাই করে 45 জন লোক। তাহলে একদিনে যদি কাজটি করে রাস্তা সারাই করে সেক্ষেত্রে কত বেশি জন লাগবে? তাহলে 45 গুণিত কত হচ্ছে? 14 জন লোক। এবার আমরা কি করব, যে 45 সঙ্গে আমরা কি 14 গুণ করব। কত হবে? 45 সঙ্গে যদি 14 আমরা গুণ করি, 14 গুণ করি কত হবে? 5 4 20, 0 হাতে 2, 4 4 16 17 18, 180 আর 45, 0 8 5 13 3 হাতে 1, 4 5 1 6, 630। কত? 630 জন লোক লাগবে। বলছে আর কত লোক লাগবে? বলা আছে আগে তো 45 জন লোক ছিল। আগে 45 জন ছিল, তাহলে দেখো একদিনের মধ্যে যদি কাজ করে সেক্ষেত্রে কতজন লাগবে? 630 জন লোক লাগবে। তাহলে আমাদের কাছে কিন্তু আগে থেকে কতজন ছিল? 45 জন ছিল। তাহলে একদিনে যদি সারাই করি কতজন লাগছে? 630 জন। তাহলে আর কতজন লাগবে? আমরা কী করবো? 630 থেকে 45 বাদ দেবো। তাহলে একদিনে রাস্তা কি বলছে? একদিনে রাস্তা সারাই, লেখো রাস্তা সারাই করতে আরও কতজন? আমরা 630 থেকে আমরা বাদ দেবো। 630 থেকে কত বাদ দেবো? 45 বাদ দেবো। 630 থেকে 45 আরও সমান দেবে, সমান হয়েছে 630 থেকে 45 বাদ দিলে কত হবে? তাহলে 630 থেকে যদি 45 বাদ দিই আমরা কি হবে? 630 থেকে যদি 45 বাদ দিই তাহলে 10 থেকে 5 বাদ দেবো 5, এখানে 12 থেকে 4 বাদ দিলে কত হবে? 6 7 8, এখানে 5, 585 জন। আরও কতজন লাগবে? আরও 585 জন শ্রমিক লাগবে। 585 জন শ্রমিক লাগবে। ঠিক আছে? তাহলে অতএব কী লিখবে? অতএব লিখবে অতিরিক্ত 585 জন শ্রমিক লাগবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে এদিকে লক্ষ্য করো, ঘয়ের দাগের প্রশ্নটা হয়ে গেছে। দাগের প্রশ্ন, একটি চৌবাচ্চার 1/8 অংশ জলপূর্ণ আছে, একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো, একটু পরে বালতি করে আরও এত অংশ জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? চলো আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি। তাহলে প্রথমে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে দেখো যে একটি চৌবাচ্চায় জল তো আগে থেকে ছিল, চৌবাচ্চায় জলপূর্ণ ছিল, চৌবাচ্চায় জলপূর্ণ ছিল, কত? পূর্ণ ছিল সমান 1/8 অংশ। একটি কল খুলে এত অংশ জল ঢালা হলো, তাহলে কত অংশ জল ঢালা হয়েছে? কল খুলে জল ঢালা হয়েছে কত হচ্ছে? সমান 7/16 অংশ। একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হয়েছে, এবং বালতি করে জল ঢালা হয়েছে কত? বালতি করে জল ঢালা হয়েছে কত অংশ? 1/4 অংশ। একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো, 1/4 অংশ। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? কি করব? যে মোট কি করব আমরা কি? তাহলে
মোট আমরা কি এই তিনটিকে আমরা যোগ করব, অর্থাৎ 1/8 যোগ 7/16 যোগ 1/8 1/4। আমরা ভগ্নাংশের যোগ করব। এবার 8 16 4কে আমরা প্রথমে লসাগু করব, হরগুলো লসাগু করব। 16 4 কত? 2 4 8 2 2 2 4 1 2 1 2 কত হচ্ছে? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 সমান কত হচ্ছে? 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে লসাগুটা ঠিক করেছে কিনা তোমরা একটু মিলিয়ে নাও, ভালো করে দেখো কি বলা হচ্ছে যে 2 4 8 2 8 16 2 দুগুণে 4 2 দুগুণে 4 2 4 8 2 1 2 আর 2 1 2 আর 2 দুগুণে 4 আর 1 করতে 1 হয়েছে। এবার আমরা কতগুলো 2 পেলাম? 4টে 2 পেলাম, কত হচ্ছে? 16। আমরা বাই দিয়ে ওই লসাগু কত পেলাম? 16 পেলাম। এবার 1 গুণিতক 8 দুগুণে 16 যুক্ত 7 গুণিতক 16 একে 16 যুক্ত 1 গুণিতক 4 4 16 সমান কি করব? সমান 2 একে 2 যোগ 7 একে 7 যোগ 4 একে 4 সমান 16 সমান 7 4 11 11 12 13 কত হচ্ছে? 13 বাই কত হচ্ছে? 16 13/16 অংশ। তাহলে এখন চৌবাচ্চায় জল আছে কত অংশ? অতএব এখন চৌবাচ্চায় জল আছে সমান 13/16 অংশ। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন দেওয়া আছে, দেখো যে 6 দাগের প্রশ্ন চলে এলাম। কি 6 দাগের প্রশ্ন চলে এলাম। 6 দাগে কি বলা আছে? লসাগু নির্ণয় করো। বলেছে 40 48 75 এই তিনটি সংখ্যা লসাগু নির্ণয় করবো। তাহলে চলো লসাগুটা করে ফেলি আমরা। লসাগু 40 48 আর 75-এর লসাগু করবো আমরা। 40 48 45 প্রথমে 2 দ্বারা বিভাজ্য করো। 2 20 40 2 দুগুণে 4 2 4 8 24 দুগুণে 48 আর 75 নামিয়ে ফেলো। এবার 20 আর 24 কিন্তু লসাগু হচ্ছে। 20 আর 24 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে। 10 10 12 দুগুণে 24 আর 75 নামিয়ে আনো। আবার 10 12 2 দ্বারা বিভাজ্য হবে। 2 5 10 2 6 12 আর 5 75। আবার 5 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারাও বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য নাও, 5 নামাও। আর 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 15 3 5 15 25 3 75। এবার আবার 5 দ্বারা যাবে। 5 একে 5 2 আর 5 5 25 কত হচ্ছে? 5 5 25। চলো অতএব লসাগু কত পেলাম? অতএব লসাগু সমান কত হলো? কত হচ্ছে? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 5 কত? 5 5 দুগুণে 10 10 5 50 50 3 150 150 দুগুণে 300 আর 300 দুগুণে 600 600 দুগুণে 1200 কত হচ্ছে? 1200। কত উত্তর হবে? 1200 উত্তর সমান লসাগু কত হচ্ছে? 1200। কেমন? চলো তাহলে লসাগু কত হলো? 1200। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে বিষমবাহু ত্রিভুজ, চারিদিকে চলে এলাম আমরা। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? চিত্র এঁকে লেখো। আর ক্ষয় দিয়ে দেখো 6 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তটি জ্যা, কেন্দ্র ও ব্যাসার্ধ চিহ্নিত করো। চলো আমরা 6 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করবো। বৃত্তটি জ্যা, কেন্দ্র অঙ্কন করবো। চলো প্রথম প্রশ্ন দেখি 4-এর ক বলছে বিষমবাহু ত্রিভুজ। আমরা প্রত্যেকেই জানি, সেটা লিখে দিলেও হচ্ছে। চলো প্রথম প্রশ্ন হচ্ছে 4-এর ক বলা হচ্ছে। 4-এর কয়ে বলা হচ্ছে যে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে। বিষমবাহু ত্রিভুজ লেখো। যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, 3টি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে তোমরা একটা চিত্র অঙ্কন করবে, এমন একটা ত্রিভুজ অঙ্কন করবে এমন একটা ত্রিভুজ অঙ্কন করবে তার 3টি বাহু যেন সমান না হয়, 3টি বাহু যেন পরস্পর অসমান হয়। পেন্সিল স্কেলের সাহায্যে লিখে নামকরণ করে দেবে BC। লিখবে
অতএব ABC একটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, বুঝেছে? ABC একটি বিষমবাহু ত্রিভুজ। পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন যে রয়েছে যে 6 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করে। তাহলে পরের ক্ষয় থেকে 4-এর খ রয়েছে তোমাদের। 4-এর খ রয়েছে যে একটি 6 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করো। 6 সেমি বৃত্তের 6 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করতে হলে প্রথমে ব্যাস যেহেতু দেওয়া আছে তোমার ব্যাসার্ধ করে নেবে। তাহলে বৃত্তের ব্যাস কত হচ্ছে? বৃত্তের ব্যাস কত রয়েছে? সমান 6 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান কত হবে? তাহলে 6/2 সমান কত হবে? 3 সেমি। এই 3 সেমি মাপের তোমরা তোমাদের ব্যাসার্ধ অঙ্কন করবে। প্রথমে 3 সেমি স্কেল দিয়ে, স্কেলের পেন্সিল সাহায্যে 3 সেমি একটি 3 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ কেটে নাও। মনে করো একটা 3 সেমি স্কেল দিয়ে তোমরা হুবহু একটা মাপ নিয়ে নেবে, বুঝেছো? ভুল যেন না হয়। পেন্সিলের সাহায্যে স্কেলের সাহায্যে 3 সেমির সরলরেখাংশ কেটে নাও। নিয়ে এবার এর মাপ নাও, পেন্সিল কম্পাসের সাহায্যে এর মাপ নাও। পেন্সিল কম্পাসের মাপ নিয়ে ঘুরিয়ে দাও 3 সেমি। অর্থাৎ এইরকম 3 সেমি বৃত্তের 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করা হলো, বুঝেছে? এবার এর বলা হচ্ছে কি বলা হচ্ছে বলতো? এর বলা হচ্ছে জ্যাটা আমরা কি এটা নির্দিষ্ট, তারপরে একটা জ্যা অঙ্কন করবে। জ্যাটা হচ্ছে বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা সরলরেখাংশ টেনে দাও। তারপর কি কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে জ্যা কেন্দ্রটা পেলাম আমরা, এটা কেন্দ্র পেলাম, জ্যাটা এটা পেলাম। আর ব্যাসার্ধ দেখো, এটা ও দিয়ে দিই, ও কেন্দ্রবৃত্ত। এটা হচ্ছে এ দিয়ে দিলাম, এটা হচ্ছে বি আর সি। আমাদের কি বলা হয়েছে? প্রথমে জ্যা রয়েছে কোনটা? জ্যা সমান BC জ্যা। আর ও কেন্দ্র রয়েছে ও, কেন্দ্র সমান ও। আর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ সমান কত হবে? ও এ ব্যাসার্ধ। ও এ হচ্ছে ব্যাসার্ধ, বুঝেছো? চলো, তো আজকের আমি তোমাদের 15 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আর এরপরে আমি পরের ক্লাসে তোমাদের জন্য 16 নম্বর মডেল স্কুলটা খুব দ্রুত নিয়ে আসবো। চলো, আজকের এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।